হয়েছে? ওকে, কি অবস্থা সবার? আজকের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত। তো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছেন তারা একটু কমেন্ট করে জানান যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। আমরা আজকে ক্লাসটা শুরু করে দেবো। তো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানান, আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন, আমি নিজেও শেয়ার করে দিই। দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান। ওকে, অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছে। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সিরাজ জাহান জি ভাইয়া, আচ্ছা সবাই একটু জয়েন হয়ে যান, যত তাড়াতাড়ি পারেন জয়েন হয়ে যান, আমরা ক্লাসটা শুরু করে দেবো। ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে, সমস্যা নেই। বাকিরা কই? বাকিরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান, আর যারা যারা ক্লাসটা করতেছেন বা ক্লাসে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আজকে আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিকসে পড়াশোনা করব। আচ্ছা ঐশী জাহান ঠিক আছে, আচ্ছা নবীন জি ভাইয়া ওকে। বাকি সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং সবাই একটু ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দিন। সবাই ক্লাসটা শেয়ার করে দিন, আমরা আজকে ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিকস পড়ব। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি শুরু করে দেই। আচ্ছা ওকে,
অনেকেই জয়েন হয়েছে, হয়তো বা হেডিং দেখে বুঝতে পারছেন যে আজকে আপনাদের ইংলিশ ক্লাস হবে। তো ইংলিশ ক্লাস মূলত আজকে অনেকগুলো টপিক্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিক্সটা, যেখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই, এমন একটা টপিক্স আজকে পড়ানো হবে। বলতে গেলে 3টা টপিক্স পড়াবো, কিন্তু 3টা টপিক্সের মধ্যে 2টা আজকে শেষ করবো আর একটা অন্যদিন। যেমন তার মধ্যে আছে হলো আজকে টেন্স, আছে আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব, আর আরেকটা টপিক্স পড়বো আমরা আজকে, সেটা হলো কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে শুরু করতে পারবো না, আজকে ওভারঅল টেন্স এবং রাইট ফর্ম ভার্ব, মানে এই 2টা টপিক্স একসাথে শেষ করবো। মূলত আমি 2টা টপিক্সকে একসাথে করেই পড়াবো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো যারা ক্লাসে অলরেডি জয়েন হয়ে গেছেন তারা একটু ক্লাসটা কষ্ট করে শেয়ার করে দিন, সবাই শেয়ার করে দিন, আর একটু কমেন্টে জানান যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। ওকে, শেয়ার ডান। আচ্ছা, বাকিরা একটু শেয়ারটা রান করে দিন যাতে বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। দেখেন, মূলত আজকে আমরা টেন্স শিখবো, কিন্তু টেন্সটা একটু ভিন্ন হতে শিখবো। আমরা টেন্সটা শিখবো হলো রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে দিয়ে, ঠিক আছে? তো আমরা এই বিষয়টার মধ্যে দিয়ে টেন্সটা শিখে ফেলবো অলরেডি। তো আমরা ক্লাসটা শুরুতে দিলাম, অলরেডি যারা জয়েন হয়েছেন তো হয়েছেন, বাকিরাও জয়েন হয়ে যান এবং বন্ধু বান্ধব একটু মেনশন করুন। দেখেন, আমরা শুরু করে দিই। তো এই যে আমাদের যে রাইটের বাংলা কি, আমরা যেহেতু বাঙালি, আমরা একটা ইংলিশ শিখতে হলে বাংলার মধ্যে দিয়েই শিখি। দেখেন, রাইটের বাংলা হলো সঠিক। আচ্ছা, আর এই যে ফর্ম শব্দের অর্থ কি আপনাদের? গঠন বা রূপ। আচ্ছা, আর একটা ফর্ম আছে যেটা প্রিপজিশন, FROM, এটা হলো কি হতে, থেকে, চেয়ে ইত্যাদি মিনিং দেয়। আর অফ শব্দের অর্থ হলো কি আপনাদের এর। আর ভার্ব তো আপনারা জানেনই কি, মানে যে অর্থ দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, থাকা ইত্যাদি কাজ সম্পন্ন করাকে বোঝায়, সেটাই হলো কি আপনাদের ভার্ব। আমরা ভার্বেরও অনেকগুলো ক্লাস নিচ্ছি, আবার সামনে অনেক ক্লাস নেব। তো মূলত যদি আমি এই যে রাইট ফর্ম অফ ভার্বটা দেখতে যাই, এটা হলো হয় কি যে একটা ক্রিয়া বা ভার্বের সঠিক রূপ বা গঠনকেই কি বলা হয়? রাইট ফর্ম ভার্ব। আমাদের পরীক্ষায় প্রশ্ন এমন ভাবে আসে, ফুল সেন্টেন্সটা থাকে, একটা ভার্বের 4 থেকে 5টা রূপ থাকে, তো এর মধ্যে কোন রূপটা আমরা ওই সেন্টেন্সে বসাবো সেটাই হলো রাইট ফর্ম ভার্ব। তো আমার এখন রাইট ফর্ম ভার্ব মানে একটা ভার্বের সঠিক রূপ বা রূপ গঠন করব। এখন প্রথম কথা যে আচ্ছা, এই যে ভার্বটা আছে, এই ভার্বটার আমরা টোটাল কতগুলো রূপে লিখতে পারি বা আরো কতগুলো রূপ আছে, আমি যদি সবগুলো রূপ জানি তাহলে সঠিক রূপটা যে কোনো সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারবো। তো রাইট ফর্ম ভার্ব হলো শিখবো হলো যে ভার্বের কতগুলো রূপ আছে। আচ্ছা, এখন দেখেন একটা ভার্বের, সবাই একটু কমেন্ট করে জানান তো যে আমরা একটা ভার্বকে কতগুলো রূপে লিখতে পারি। ওকে, অনেকেই জয়েন হয়ে গেছেন, যারা নতুন জয়েন হয়েছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন। আচ্ছা, লামাইয়া, ওয়ালাইকুম আসসালাম। একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিন, আজকে আপনাদের জন্য বিশেষ কিছু থাকতে যাচ্ছে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। হ্যাঁ ভাই, আমি ভালো আছি। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা ভার্বের যে সঠিক রূপ লিখবো, তো একটা ভার্বকে আমরা টোটাল আসলে মূলত কত ভাবে লিখতে পারি? তো দেখেন, আমরা একটা ভার্বকে মূলত হলো 6 ভাবে লিখতে পারি। একটা ভার্বের রূপকে মূলত আমরা কয়ভাবে লিখতে পারবো? 6 ভাবে। যেমন ধরেন যে আমি একটা ভার্ব লিখলাম কি গো হলো একটা ভার্ব, ঠিক আছে? এই ভার্বটাকে আমরা কতগুলো রূপে লিখতে পারি? দেখেন, আমি একে লিখতে পারি গোস, একে লিখতে পারি হলো কি গোয়িং, একে লিখতে পারি টু গো, একে লিখতে পারি ওয়েন্ট, আর একে লিখতে পারি হলো গন। একটু ভালো করে দেখুন তো, একটা ভার্বকে কি এর বাইরে লেখা যায়? আচ্ছা দেখেন, আপনার একটা ভার্বকে যদি চিন্তা করেন ডুকে আপনি লিখতে পারেন কি ডাজ, ডুকে লিখতে পারে ডুইং, টু ডু। আপনি ডুকে লিখতে পারেন ডিড, ডুকে লিখতে পারেন হলো ডান। তো মূলত আমরা একটা ভার্বকে হলো এই 6টা রূপে লিখতে পারি। এখন এই 6টা রূপের কোথায় কোন রূপটা ব্যবহার হবে সেটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। আর এই যে প্রথম যে রূপটা আছে, যাকে আমরা বলি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, একে আমরা বলি কি ভার্বের বেস ফর্ম বা
প্রেজেন্ট ফর্ম। ওকে, আমরা যে পরবর্তী রূপটা আছে একে বলা হয় ভার্বের এস বা এস ফর্ম। আচ্ছা, পরবর্তী যে রূপটা আছে একে আমরা বলি হলো ভি প্লাস আইএনজি বা জিরান ফর্ম। ওকে, পরবর্তী যে রূপটা আছে একে আমরা বলি কি টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম। ওকে, পরবর্তী যে রূপটা আছে একে আমরা বলি ভি টু ভার্বের পাস্ট ফর্ম। পরবর্তী যে রূপটা আছে তাকে আমরা বলি হলো ভি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে ছয়টা ফর্ম, এই ছয়টা ফর্মের হলো আমরা ব্যবহার শিখবো, যেটাই হলো মূলত রাইট ফর্ম ভার্ব। আর এই যে ফর্মগুলো যে ভ্যারি করে, ঠিক আছে, এগুলো ভ্যারি করে কিসের উপর ভিত্তি করে? এগুলো ভ্যারি করে হলো টেন্সের উপর ভিত্তি করে। কারণ আমরা যদি গতকালকে একটা কাজ করি, বলেছিলাম করেছিলাম, যদি এখন করি বলে কি করতেছি বা করি, আর যদি ভবিষ্যতে করব তাহলে বলে করব। তাহলে দেখেন, একই কথা, করেছিলাম, করি, করব, জাস্ট কি এই যে সময় বা টেন্সের জন্য রূপগুলো চেঞ্জ হয়। তো এই যে মানে আমাদের রূপগুলো আছে, এই রূপগুলো ভ্যারি করে হলো টেন্সের উপর ভিত্তি করে। তো আমরা প্রত্যেকটা রূপের ব্যবহার শিখবো এবং কোন টেন্সে কোন রূপ, মূলত সবই আমরা এ টু জেড আজকে এখানে শিখে ফেলবো। তো সবাই যারা নতুন জয়েন করেছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন, বন্ধু বান্ধবকে ক্লাসটা করার সুযোগ করে দিন। দেখেন, আমি একটা একটা করে এখন প্রত্যেকটা রূপের আপনাকে ব্যবহার শেখাবো। তো আমরা প্রথমে শিখবো হলো কোথায় ভার্বের সাথে এস বা এস ফর্ম হয়। ভার্বের এস বা এস ফর্মের ব্যবহার, তো ইনশাআল্লাহ আমরা এই ব্যবহারগুলো শেখা শেষে আপনাদের যত প্রশ্ন প্র্যাকটিস আছে দেখবেন সব আমরা করতে পারবো। তো যতগুলো রুলস এখানে বা যেভাবে বোঝাচ্ছি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, অনেকেই নতুন জয়েন হয়েছেন, তো যারা নতুন জয়েন হয়েছেন ভাইয়া আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিন। সবাই ক্লাসটা শেয়ার করে একটু কমেন্টে শেয়ার ডান লেখো। ওকে, আচ্ছা, দেখেন আমরা হলো এখন শিখবো হলো যে ভার্বের যে ছয়টা রূপ আছে সেই ছয়টা রূপের মধ্যে প্রথম একটা রূপ হলো ভার্বের এস বা এস ফর্ম কোথায় ব্যবহার হয়। তো আমরা যখন একটা নতুন রূপ লিখবো প্রথমেই কাকে চিন্তা করব? টেন্সকে। আচ্ছা, আমাদের মূলত টেন্স হলো কতটা? 12 প্রকার। তো 12 প্রকার টেন্সের গঠন একটু চিন্তা করেন তো, যে এই যে ভার্বের এস বা এস ফর্ম কোন টেন্সে ব্যবহার করা হয়। যদি একটু আমি আমি বিশ্বাস করি আপনারা টেন্সের গঠনগুলো জানেন, তারপর যারা টেন্সের গঠনগুলো জানেন না তাদেরকে আমি মোটামুটি শিখাই দেব। আচ্ছা, দেখি অনেকেই কমেন্ট করতেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা বলি, সবাই একটু কমেন্টে জানান তো আমাকে যে ভার্বের এস বা এস ফর্ম কোন টেন্সে ব্যবহার করা হয় বা কোন কোন টেন্সে। আমরা নতুন একটা ফর্ম শিখবো এবং প্রথমেই টেন্স শিখবো, ঠিক আছে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা দেখেন, অনেকেই কমেন্ট করে ফেলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভাইয়া ভার্বের এস বা এস ফর্ম শুধু প্রেজেন্ট ইনডিফিনিট না শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট? শুধুমাত্র প্রেজেন্ট, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি হয়? ভার্বের এস বা এস ফর্মটা ব্যবহার হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হয়তো বা সবার মনে আছে, তারপর আমি একটু মনে করাই দেই। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূলত গঠনগুলো কেমন থাকে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এটা একটা গঠন থাকে। আরেকটা গঠন গঠন থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস, তারপরে আপনাদের এক্সটেনশন বসে। তো এই দুইটা হলো অ্যাফার্মেটিভ। তো এইগুলাকে যখন আমরা নেগেটিভ করি তখন আমাদের কি বসে? সাবজেক্ট ডু অথবা ডাজ। আমাদের প্রথম যে স্ট্রাকচারটা আছে এইটাকে যখন আমরা নেগেটিভে লিখি তখন এটাতে আমরা হলো সাবজেক্ট ডু নিয়ে আসি, তারপরে হলো নট, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কিন্তু এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা, এটাতে আমরা বসাই কি? সাবজেক্ট প্লাস ডাজ প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এইভাবে হলো আমরা নেগেটিভ করি। আচ্ছা, আমাদের নেগেটিভ স্ট্রাকচার বা ইন্টারগেটিভ স্ট্রাকচারটা এখন প্রয়োজন নাই, আমরা এটা এমনি বললাম। তো মূলত দেখেন, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো এই দুইটা। তো এই দুইটা টেন্সের স্ট্রাকচারে আমরা দেখতেছি যে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস। আচ্ছা, আমি আবার বলতেছি যে ভার্বের এস বা এস ফর্মটা ব্যবহার হবে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই হবে না ভাই, আমাদের যে সাবজেক্ট আছে সেন্টেন্সের সাবজেক্ট সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পারসন
যদি ভাই এই দুইটা কন্ডিশন মেনটেন হয় তখন আমাদের যে ভার্ব থাকবে সেখানে ভার্বের সাথে আমাদের কি বসবে, এস বা ইএস। তো আসেন আমরা দুইটাই একটু ভালো করে শিখি। তো আমাদের প্রথম শিখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, দেন তারপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখবো। দেখেন মূলত আমরা টেন্সটা নির্ণয় করি ভার্বের রূপ দেখে, কিন্তু এই রাইট ফর্ম ভার্বে আমাদের ভার্বের রূপটাই বসাতে হবে। তাহলে অবশ্যই ওইটা কোন টেন্স সেটা আমাদের নির্ণয় করা শিখতে হবে। তো আগে আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই দুইটা কন্ডিশন হলে ভার্বের সাথে এসবিএস হবে। তো আমরা আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শিখি। তো যারা এর আগের ক্লাসগুলো করেছেন আমরা কিন্তু বলেছি যে একটা ঘটনাস্থলে যে উপস্থিত থাকে যে কাজটা করবে সে হলো ফার্স্ট পারসন, আর যারা উপস্থিত বা প্রত্যক্ষ থেকে কাজটা দেখবে তারা হলো কি সেকেন্ড পারসন, আর যদি ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকে তারা হলো কি থার্ড পারসন। তো আমাদের পারসন ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বুঝতে পারছি। দেন আমাদের এগুলো যদি একজন ব্যক্তি হয় তাহলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। তো আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার লাগবে। তো সিঙ্গুলার মানে কি একজন ব্যক্তি বোঝাবে। তো এটাকে যদি আমরা সহজ ভাবে বা সহজ ভাষায় মনে রাখি তাহলে আপনি মনে রাখবেন কয়েকটা জিনিসকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। তার মধ্যে একটা আছে কি হি, শি, ইট, বা যে কোনো কিছুর সিঙ্গেল নাম, যে কোনো কিছুর সিঙ্গেল নাম। অথবা দেখেন আরো কিছু হতে পারে, জিরান, জিরানও যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জিরান অথবা ইনফিনিটিভ। আচ্ছা তারপরে আমরা দেখেন যে অ্যাবস্ট্রাক্ট নাম শিখছিলাম না, অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে আমি বলছি না যে কোনো কিছু সিঙ্গেল নাম, এই সিঙ্গেল নামের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল বা যে কোনো কিছু মোটামুটি প্রবেশ করে যাবে। জিরান পার্টিসিপল মূলত এই যে কোনো কিছু নামের মধ্যে প্রবেশ করে যাবে। তো আমরা মাথায় রাখবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো কি হি, শি, ইট বা যে কোনো কিছুর সিঙ্গেল নাম। অত বিস্তারিত জিরান, যারা জিরান পার্টিসিপলের ক্লাসটা করছেন তারা হয়তো বা এই বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো এই কয়েকটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা তাহলে আমাদের এস বা ইয়েস ব্যবহারের প্রথম একটা কন্ডিশন আমরা শিখে ফেললাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ওকে ঠিক আছে। তো এখন ভাই আমি বুঝবো কিভাবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা তো এখানে ভার্ব দেওয়া থাকবে না, আমরা ভার্বের রূপ বসাবো। আমরা তো ভার্ব দেখে টেন্স নির্ণয় করি। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হলে ভাই 5টা কাহিনী ঘটবে। তো একটু ভালো করে বোঝেন, আমি এখানে এক একটা লিখি এবং উদাহরণ দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট হতে হলে 5টা কাহিনী ঘটবে। সেটা হলো কি যে বর্তমানে কোনো কাজ সাধারণভাবে সম্পাদন হবে এমন মিনিং বুঝাবে। তার মানে আপনাদের বিষয়টা কি যে সাধারণ ভাবে কোনো কাজ হওয়া, এটা কিসে বর্তমানে। এই যে দেখেন এই হওয়া যাওয়া খাওয়া থাকা বা এই যে মানে বর্তমানে আমি ক্লাস করাচ্ছি কথা বলছি এই বিষয়গুলো কি সাধারণভাবে হচ্ছে না, এবং বর্তমানেই কিন্তু হচ্ছে। তো এই ধরনের যদি কোনো কিছু হয় সেটাকে বলা হয় সাধারণভাবে কোনো কাজ সম্পাদন হওয়া। বর্তমানে সাধারণভাবে কোনো কাজ হলে সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করতে হবে। আর ভাই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, তো এটা তেমন ইম্পর্টেন্ট না। দেখেন তারপরে আরো কয়েকটা জিনিস ঘটলে তাদেরকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। যেমন ঐতিহাসিক কোনো সত্য ঘটনা, ঐতিহাসিক সত্য। আচ্ছা ঐতিহাসিক সত্য ঘটনা কি, মানে ইতিহাস থেকে পাওয়া কোনো কাহিনী বা ইতিহাসের কোনো সত্য ঘটনাকে যখন আমরা ইংলিশে বর্ণনা করব তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা বললাম কি যে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন, দেখেন বাংলায় বললে কিন্তু বলতেছি করেছিলেন, কিন্তু যখন এটা ইংলিশে লিখবো, কারণ শাহজাহান তাজমহল তৈরি করেছেন এটা হলো একটা সত্য ঘটনা এবং ইতিহাসের একটা সত্য ঘটনা। তো এটাকে আমাদের কোন টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন তখন আমরা এখানে লিখবো কি যে শাহজাহান বিল্ড, ঠিক আছে দেখেন এটা আমাদের তো ভার্ব, শাহজাহান বিল্ড এরকম ব্র্যাকেটে থাকবে এ তাজমহল। এখন দেখেন এই যে শাহজাহান হলো কি একটা সিঙ্গেল নাম, একটা ব্যক্তির নাম, এবং এই যে এটা হলো ইতিহাসের সত্য ঘটনা, তাহলে চোখ বুঝে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু বিল্ড বসবে নাকি বিল্ডস হবে,
কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বা ইয়েস বসবে। তো এটা হলো কি, এরকম যত ঐতিহাসিক সত্য ঘটনা আছে যেগুলো বর্ণনা করতে হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তারপরে হলো আপনাদের চিরন্তন সত্য। চিরন্তন যত সত্য ঘটনা আছে যেগুলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য, দুয়ে দুয়ে চার হয়, বা বিভিন্ন কথাগুলো যেগুলো প্রচলিত আছে, এই যত চিরন্তন সত্য ঘটনা আছে সবই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করতে হবে। তারপরে হলো আপনাদের আরেকটা আছে হলো বৈজ্ঞানিক সত্য। দেখেন এই যে বিজ্ঞান গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে যে সকল ঘটনাকে সত্য বলে ঘোষণা করেছে তাদেরকে বলা হয় বৈজ্ঞানিক সত্য। আর এই বৈজ্ঞানিক সত্য যত সেন্টেন্স আছে সেগুলোকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তো ভাই এই যে যে আমরা চারটা লিখলাম, মূলত চারটা থেকে তেমন বেশি পরীক্ষায় প্রশ্ন আসে না, ঠিক আছে? আপনাদের মূলত যে প্রশ্নটা আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে সেটা হলো অভ্যাসগত কর্ম। ঠিক আছে, এই যে বর্তমানের যদি কোনো অভ্যাস বোঝায় বা অভ্যাসগত কাজকে বোঝায়, যেটাকে আমরা মূলত বর্ণনা করব কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই অভ্যাসগত কর্মগুলো কি, যেমন বলেন আমি প্রতিদিন কোচিং এ যাই, আমি প্রতিদিন সকালে হাঁটি, বা ইত্যাদি কথাগুলো যে বলেন, এগুলো দ্বারা কি আপনার একটা অভ্যাস বোঝানো হয়। তো এই ধরনের অভ্যাসগত কর্মগুলোকে কি বলা হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন একটু ভালো করে দেখেন যে এখানে যে অভ্যাসটা বোঝাতে কিছু শব্দ ইউজ করা হচ্ছে। যেমন আপনি বলতেছেন প্রতিদিন, রোজ সকালে, ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করতেছেন না, যেগুলো দ্বারা আপনার কি বোঝাচ্ছে, একটা অভ্যাস বোঝাচ্ছে। তো এই শব্দগুলোকে আমরা ইংলিশে বলি কি, প্রতিদিনকে আমরা কি বলি, রেগুলার। তারপরে আপনি বলতে পারেন রেগুলারলি, তারপরে আপনি বলেন ডেইলি। আবার বলেন কি, আমি সাধারণত এটা পছন্দ করি না। সাধারণত মানে কি, নর্মালি, জেনারেলি, মেইনলি। দেখেন এই বিষয়গুলো কি বুঝতে পারছেন? তারপরে আপনি জাস্ট অকেশনালি শব্দটাও ইউজ করতে পারেন, যে মাঝে মাঝে, ঠিক আছে? তো এই যে এই সকল শব্দগুলা একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তারপরে আপনাদের ধরেন যে আরো কিছু শব্দ আছে, এভরিডে, ঠিক আছে? তো যদি কোনো সেন্টেন্সে এই সকল শব্দগুলো থাকে তো একটু ভালো করে বোঝেন। দেখেন এগুলো দ্বারা প্রত্যেকটা দ্বারা হলো বর্তমানে একটা অভ্যাসকে বোঝাচ্ছে। বর্তমানে আপনার একটা অভ্যাস আছে, সেই জিনিসগুলোকে বোঝাবে। তো যদি বর্তমানের অভ্যাসকে বোঝায় তাহলে চোখ বুজে সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে কি ব্যবহার করব, এস বা ইয়েস। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? দেখেন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে লিখলাম হলো কি মুক্তা, ঠিক আছে? মুক্তা লিখে আমি এখানে লিখলাম কি রিড এ বুক। আচ্ছা দেখেন সেন্টেন্সটা যদি আমি এইটুকু রাখতাম তাহলে দেখেন মুক্তা রিড এ বুক। আচ্ছা এটাকে কি আমি চাইলে পাস্ট টেন্সে লিখতে পারতাম, চাইলে ফিউচার টেন্সে লিখতে পারতাম, কোথাও কি কোনো আমাদের টেন্স মার্কার দেওয়া আছে, বা আমি কি বুঝতেছি যে কোন টেন্সে লিখতে হবে, নাই। কিন্তু কিন্তু এর সাথে যদি একটা কথা উল্লেখ করে দিত, রেগুলারলি। আচ্ছা রেগুলারলি যখনই থাকবে তখন আপনার চোখ বুজে নিশ্চিত হয়ে যাবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মুখটা যেহেতু কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের এখানে কি বসে যাবে, রিডস, এস বা ইয়েস বসে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা বুঝতে তেমন বেশি সমস্যা হয়। তো এগুলোকে আর মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু বুঝে বুঝে পড়বেন যে কি কি অ্যাডভার্ব একটা সেন্টেন্সে থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট কি হতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা তাকে বলবো হলো ভার্ব, আমরা তখন ভার্বের এস বা ইয়েস বসাবো। আচ্ছা একটা বিষয় দেখেন যে এস বা ইয়েস, তো আপনি প্রশ্ন করতে পারেন কোথায় এস বসবে কোথায় ইয়েস বসবে, ঠিক আছে? তো এই বিষয়টা দেখেন আমি একটু ভালো করে লিখি, কোনো ভার্বের শেষে এস এস সি এস বা শুধু এস 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 সি এস ও, তারপরে হলো এক্স ডাবল জেড, যদি একটা ভার্বের শেষে এই যে এই লেটারগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কি বসবে, ইয়েস বসবে,
ঠিক আছে, যেমন দেখেন যে আমি লিখলাম কি সার্চ, SCARCH, যে লাস্টে কি আছে সিএস, তাহলে সিএস থাকলে এটাকে যখন আমি জাস্ট যুক্ত করব তখন কি যুক্ত হবে, ইএস যুক্ত হবে, যেমন SCARCHES। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এবং কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কোনো ভাওয়েল থাকে তখন, আচ্ছা ভাওয়েল না, ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তখন এই ওয়াই এর স্থলে আই হয় এবং পরে যুক্ত হয় কি ইএস। যেমন আমরা এখানে লিখলাম দেখেন ট্রাই, তো টাইটাকে যখন আমাদের কি আছে দেখেন যে ওয়াই এর আগে একটা কনসোনেন্ট আছে তখন এটা হয়ে যাবে কি টাইস। এটা আশা করি বুঝতে পারছেন। কিন্তু যদি ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, শুধুমাত্র কি যুক্ত হবে ইএস। যেমন আমি লিখলাম কি লে, দেখেন এই যে ওয়াই তার আগে কি আছে একটা এ আছে, তাহলে এটা কি হয়ে যাবে লেস। এই হলো ভার্বের ইএস এর ব্যবহার। এছাড়া যত ভার্ব আছে সবার ক্ষেত্রে কি হবে এস ব্যবহার হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যতটুকু না বুঝলে ক্লাসটা রেকর্ড থাকবে, আপনারা যে কোনো সময় টেনে টেনে দেখতে পারবেন। আমাদের অনেক পড়া, সেজন্য আমরা একটু ফাস্ট বা তাড়াহুড়ো করে পড়ানোর মানে পড়িয়ে শেষ করতেছি। এবং এটার মাধ্যমে কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাও কিন্তু শেষ করে ফেললাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো কিছু গঠন আছে যেগুলো আমরা ওই যে ট্রান্সফরমেশনে যে শিখে ফেলবো, সেন্টেন্স ট্রান্সফরমেশনে ওগুলো আমরা মোটামুটি শিখে ফেলবো। তো এখন মূলত এই জিনিসগুলো আমরা শিখি। ওকে, এইটুকু বুঝে থাকলে সবাই একটু কমেন্টে ডান লিখুন। ওকে, অনেকেই জয়েন হয়ে গেছেন। ওকে, দেখেন আমাদের ভার্বের একটা রূপ শেষ। এখন হলো আমরা পরবর্তী রূপটা শিখবো। দেখেন যে কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম হয়। তো ভার্বের বেস ফর্মের ব্যবহারটা শিখবো। এখন একটু ভালো করে বিষয়টা বুঝলেন। ভি ওয়ান, আমি ভি ওয়ানকে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দুটোই বলতে পারি, কিন্তু বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে। তো পার্থক্যটা আমি একটু ভালো করে বুঝাই। একটা হলো কি বেস, আর একটা হলো কি প্রেজেন্ট ফর্ম। দেখেন বেস শব্দের অর্থ উৎপত্তি বা মূল। তো এই দেখেন আমি একটু আগে একটা ভার্ব লিখছিলাম গো, গোটা কি একদম মূল ভার্ব, তো এটাকে বলা হয় কি বেস ফর্ম। আচ্ছা, আবার গোটাকে কি প্রেজেন্ট ফর্ম ইউজ করা যায় না? অবশ্যই প্রেজেন্ট ফর্মে ইউজ করা যায়। এখন যদি আমি বলি গোস, দেখেন এই গোসটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, কিন্তু ওকে যদি বলি ও কি বেস ফর্ম, বেস ফর্মের সাথে কোনো লেজও যুক্ত থাকে না, এস বা ইএস বা অন্য কোনো কিছু থাকবে না। তো এখান থেকে আপনার একটা ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে সকল বেস ফর্মে কি প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্মে কি না বেস ফর্ম না। তো এই যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যে আমরা বলি, এখানে ছোট্ট একটা পার্থক্য আছে। তো পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন আমরা এই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের ব্যাপারটা শিখবো। আমরা তো এস বা এস শিখে বলছি। তো আমরা তো বলছি যে প্রথম যখন একটা আমরা ফর্ম লিখবো এটা কোথায় কোথায় ব্যবহার হয়, প্রথমে আমরা কাকে চিন্তা করব, টেন্সকে চিন্তা করব। তো একটু ভালো করে চিন্তা করে বলুন তো ভার্বের বেস ফর্ম কোন টেন্সে ব্যবহার হয়। হ্যাঁ, আচ্ছা অনেকেই উত্তর দিয়ে ফেলছে বা দিচ্ছে। আমাদের ভার্বের বেস ফর্মটা মূলত ব্যবহার হলো, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডিফিনিট, আচ্ছা আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটু আগেই শিখছি যে পাঁচটা কাজ ঘটবে। কিন্তু পাঁচটা কাজের মধ্যে আমরা যখন এস বা ইএস শিখছিলাম তখন বলছিলাম সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়াও তো অন্য অন্য সাবজেক্ট আছে না? তো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়াও অন্য সাবজেক্ট থাকে এবং টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আগের সেন্টেন্সটাতে লিখছিলাম কার নাম, মুক্তা। আচ্ছা, মুক্তা এখানে ছিল কি রিড এ বুক। আর এই যে টেন্সের জন্য এখানে ছিল রেগুলারলি। আচ্ছা, এইবার দেখেন যদি এই যে মুক্তার জায়গায়, মুক্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল জন্য এস বেস করছিলাম, এখন মুক্তার কাছে যদি থাকে দে, দে তো আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তখন শুধুমাত্র কি বসবে ভার্বের বেস ফর্ম বসে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। তো এটা হলো টেন্সের প্রথম কথা গেল, কিন্তু ভার্বের বেস ফর্ম এছাড়াও অন্য অন্য ক্ষেত্রে ইউজ হয়। সেই ক্ষেত্রগুলো কি আমরা এক একটা রুলসের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো মাথায় রাখেন যত মডাল অক্সিলারি ভার্ব আছে
ঠিক আছে? তো মডাল অক্সিলারি ভার্বের পর যে ভার্বটা আসবে সেক্ষেত্রে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। তো আমাদের মডাল অক্সিলারি ভার্বগুলো আগে চিনতে হবে যে মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তো প্রায় 25 প্লাস মডাল অক্সিলারি ভার্ব আছে যাদের পর আমাদের কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। তো এই 25 প্লাস ভার্ব দেখেন আমরা কিভাবে একদম মনে রাখার চেষ্টা করি। একটু ভালো করে দেখেন বিষয়টা হয়ে যাবে যে আমাদের 25 প্লাস ভার্ব কোনগুলো। দেখেন আমাদের কিন্তু মডেল অক্সিলারি ভার্বের কথা বললেই কয়েকটা ভার্ব আমাদের একদম ঠোঁটে চলে আসে। সেগুলা কি? ক্যান, ক্যানের কথা মনে পড়লে কার কথা মনে পড়ে যায়? কুড, মে, মাইট। তারপরে কি আসে? শ্যাল, শুড। তারপরে হলো আপনাদের কি? উইল, উড। ভাই এই 8টা মানে আপনার রাইট ফর্ম ভার্বের কথা মানে সরি মডেল অক্সিলারি ভার্বের কথা বললে আমাদের এই 8টা ভার্বের কথা অটোমেটিক মাথায় চলে আসে। তা আমরা তো বলছি মডেল অক্সিলারি ভার্ব হলো 25 প্লাস। তাহলে বাকিগুলো কোনগুলো? তো আমরা একটু বাকিগুলো দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড 8টা কিন্তু শেষ। এখন দেখেন আমরা বি প্লাস টু, আচ্ছা বি প্লাস টু বলতে বি ভার্বকে বোঝানো হয়েছে। তো আমাদের বি ভার্ব আছে কয়টা? 5টা। যেমন কি? এম, ইজ, আর, ওয়াজ, একটা কি আছে? ওয়ার। তো এদের পর যদি টু বসে তাহলে সেটা হলো এক প্রকার মডাল অক্সিলারি ভার্ব। মানে কি? এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। এগুলো দ্বারা নিকটতম নিকট ভবিষ্যৎকে বোঝানো হয়। এগুলো হলো কি? মডাল অক্সিলারি ভার্ব। তারপরে হলো হ্যাভ ভার্ব। আচ্ছা হ্যাভ প্লাস কি? টু। আচ্ছা এখানে হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? হ্যাভ, হ্যাজ, আর একটা কি আছে? হ্যাড। এদের পরও যদি টু যুক্ত হয় সেটাও কি হয়ে যাবে আপনাদের? মডাল অক্সিলারি ভার্ব। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তাহলে দেখেন আমরা কিন্তু এখানেও আরো 8টা শিখে ফেললাম খুব ইজিলি। তাহলে কতগুলো হলো? 8 আর 16 হয়ে গেছে। এখন দেখেন আরো কয়েকটা আছে। যেমন আমরা বলতে পারি বি প্লাস গোয়িং টু, বি প্লাস গোয়িং টু। আচ্ছা একটু ভালো করে বুঝি। এই যে বি প্লাস গোয়িং টু একটা মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা বির মধ্যে কয়টা ভার্ব আছে? 5টা। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। তাহলে এখানে হয়ে গেছে কয়টা? আপনাদের আরো 5টা। তাহলে 8 5 কত? 16, 16 5 কয়টা? 21টা হয়ে গেছে না? আরো আপনাদের কয়েকটা আছে। যেমন আমরা আরো কয়েকটার মধ্যে হলো আপনাদের আছে হলো উড রেদার। তারপরে আছে হলো আপনাদের কি? হ্যাড বেটার। 23টা হয়ে গেছে। তারপরে আছে হলো আপনাদের ওট টু। দেখেন মাঝে মাঝে মাস্টও কি আপনাদের মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। তারপরে আপনাদের নিড, এটাও কিন্তু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে। দেখেন আমাদের 25 প্লাস হয়ে গেছে। তারপরে আমাদের আছে কি? ইউজ টু, এটাও কিন্তু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। না এটাকে আমরা একটু পরেই শিখি। দেখেন এখানে আমাদের 25 প্লাস মডাল অক্সিলারি ভার্ব অটোমেটিক আমাদের হয়ে গেছে। তো এগুলোকে আমাদের মুখস্থ করতে খুব কঠিন হবে? আপনি একটু ভালো করে আমার ফরম্যাটটা দেখেন, এখনই ক্লাসে আপনার মুখস্থ হয়ে যাবে, এক্সট্রা মুখস্থ করতে হবে না। যেমন কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এটা তো আমাদের একদম ছোটস্থ। তারপরে আপনাদের যে বি প্লাস টু মানে বির মধ্যে আছে 5টা। অ্যাম, ইজ, আর, অজ, অয়ার, ওকে, উড, রেদার, হ্যাড, বেটার। আচ্ছা ঠিক আছে। তো আমাদের সমস্যাটাই হলো কি যে বি প্লাস গোয়িং টু এখানে 5টা। তারপরে হলো আমাদের উড, উড, রেদার, হ্যাড, বেটার, ওট টু, নিড, মাস্ট, এই শব্দগুলো। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দেখেন আমাদের 25 প্লাস ভার্ব হয়ে গেছে। এখন এই ভার্বগুলোর পর সবসময় আমাদের কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা আমি এগুলা একটু মুছে দিই একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা লেখাগুলো কি ঠিকঠাক দেখা যাচ্ছে? হাতের লেখা এমনি ভালো না, তারপরেও যতটুকু বোঝা যায় একটু সবাই একটু কমেন্ট করে জানান যে লেখা বোঝা যাচ্ছে নাকি। দেখেন আমি বললাম আই অ্যাম going to dash start a new business। একটু ভালো করে বিষয়টা দেখেন। আমরা বললাম কি? আই এম গোয়িং টু স্টার্ট। আচ্ছা দেখেন এই যে এম গোয়িং টু, এম গোয়িং টুটাকে একটা মডেল অক্সিলারি ভার্ব আমি এখানে লিখছি। তাহলে এদের পর সবসময় কি বসবে? ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে কি বসবে? স্টার্ট, স্টার্ট এ নিউ বিজনেস। আচ্ছা এখন যদি আমরা বলি যে ফুল সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান তো যে এই টেন্সটা মানে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সবাই একটু কমেন্ট করে জানান। আচ্ছা যারা নতুন ক্লাসে জয়েন করেছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন।
সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে একটু কমেন্টে লিখুন শেয়ার ডান। ওকে 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 ওকে, অনেকেই কমেন্ট করতেছেন। যারা ক্লাসটা নতুন করছেন সবাই সবাই একটু ভাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিন। আজকে ক্লাসটা অনেক বড় হবে এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ অনেক কিছু শেখানোর আছে। ইনশাআল্লাহ ক্লাসটা করলে রাইট ফর্ম ভার্ব বা টেন্সের আপনাদের কোনো ভয় কাজ করবে না এবং এখান থেকে প্রশ্ন থাকবে, মাস্ট প্রশ্ন থাকবে। তো সবাই একটু আমাদের সহযোগিতা করবেন, ক্লাসটা একটু শেয়ার করে দিন। সবাই ক্লাসটা শেয়ার করে একটু কমেন্টে লিখুন শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হলো একটা রুলস চলে গেল। আচ্ছা এটা হলো ওকে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা মূলত ভাই এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। অনেকেই যে ভুলটা করেন এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেন। ভাই এখানে অ্যাম গোয়িং টু, যেখানে যে সেন্টেন্সটা ছিল অ্যাম গোয়িং টুটা ভাই এখানে মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা ঠিক আছে, এখন আসেন পরবর্তী টপিকসটা, পরবর্তী রুলসটা আমরা বুঝি। দেখেন আমি একটা সেন্টেন্স লিখি, উড দ্যাট। দেখেন আমাকে একটু ঝটপট সবাই কমেন্ট করে জানান তো এই শূন্য স্থানে আমরা কোন ফর্মটা মানে কি লিখবো। এখানে লিখছি উড দ্যাট আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা এখানে কোন ফর্মটা বসবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানান তো এখানে কোন ফর্মটা বসবে। যে উড দ্যাট আই ফ্লাই ইন দ্য স্কাই, এখানে আমাদের কোন ফর্মটা বসবে সবাই একটু কমেন্টে জানান। ওকে ওকে, সবাই একটু কমেন্টে জানান এখানে কি বসবে। আচ্ছা তামান তাইবা বলছে কুড ফ্লাই। দেখেন মূলত যখন একটা ভালো করে রুলসটা বোঝেন, মূলত যখন এই যে কোনো সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকবে এবং উড দ্যাট দ্বারা কোনো ইচ্ছা পোষণ করা বোঝাবে, ইচ্ছা, উড দ্যাট দ্বারা ইচ্ছা পোষণ বোঝাবে, তখন এই ভার্বের পর আমাদের বেস ফর্ম শুধু বসবে না, একটা কুড বসবে। একটা কি বসবে? কুড বসবে। একটা কুড, দেন তারপরে হলো আপনাদের কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে, ফ্লাই ইন দা স্কাই। তো এখানে আমাদের যখনই সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকবে এবং আপনাদের কি মানে উড দ্যাট দ্বারা ইচ্ছা পোষণ করা বোঝাবে, তখন পরবর্তীতে হলো আপনাদের এখানে হলো একটা কুড বসবে, দেন ভার্বের বেস ফর্ম মানে ফ্লাইটা ফ্লাই হবে। এই জন্য এটার উত্তর হবে আই কুড ফ্লাই ইন দা স্কাই। বিষয়টাকে বুঝতে পারছেন? আচ্ছা এটা ছিল হলো আপনাদের আর একটা ব্যবহার। এখন আসলে আমরা পরবর্তী ব্যবহারটা শিখি, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি 2 থেকে 3টা রুলসকে একসাথে করে আমি কিছু কনজাংশন লিখি। কনজাংশনের মধ্যে আছে হলো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, একটা আছে হলো কি সো ডট ডট দ্যাট। দেখেন আমরা মূলত 3টা লিখছি। এখন এই 3টা কনজাংশনের মধ্যে এই 2টা কনজাংশন হলো পজিটিভ, এই 2টা কনজাংশন পজিটিভ। আর এই যে সো ডট ডট দ্যাট এই কনজাংশনটা হলো নেগেটিভ। এখন আমরা একটু ভালো করে বুঝি, যেহেতু এটা কনজাংশন এর অবশ্যই 2টা সেন্টেন্সকে কি করবে? যুক্ত করবে। তো এই যে প্রথম যে সেন্টেন্সটা থাকবে এদের আগে, এইটা যদি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি থাকে? এক্সটেনশন থাকে, তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেটা হলো সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি হবে? এক্সটেনশন হবে। তো ভালো করে বোঝেন, এটা বুঝবে। কিন্তু যদি এই আগে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন থাকে, তাহলে পরবর্তীতে আমাদের সাবজেক্ট প্লাস কুড
অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন হবে। বিষয়টা সবাই একটু ভালো করে দেখেন। একটা হলো কি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যদি এই পাশে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ওই পাশে যা কি বসবে, ক্যান অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। আর যদি এই পাশে পাস্ট টেন্স থাকে, ভিটো থাকে, তাহলে ওই পাশে যা কুড অথবা মাইট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই বিষয়টা বোঝেন, আমি বললাম কি শি ওয়ার্ক হার্ড, ঠিক আছে, শি ওয়ার্ক হার্ড সো দ্যাট শি শাইন ইন লাইফ। আচ্ছা দেখেন এই যে শি ওয়ার্ক হার্ড, এই যে সো দ্যাট হলো একটা পজিটিভ কনজাংশন। এখন এই যে ওয়ার্ক হার্ড এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না? ও এখানে ওয়ার্কস হবে। আচ্ছা শি ওয়ার্কস হার্ড সো দ্যাট। আচ্ছা দেখেন তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এই যে এখানে কি শাইন শুধু বসবে না, যেহেতু প্রেজেন্ট আছে ক্যান অথবা মে বসবে, তারপরে হলো শাইন হবে। কিন্তু যদি এটা পাস্ট টেন্সে থাকতো, ইডি যুক্ত থাকতো, ওয়ার্ক থাকতো, তখন আমাদের এখানে কি ক্যান হইতো না, এখানে হয়তো কুড অথবা মাইট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওকে। আর এটা হলো পজিটিভ জন্য কোনো নট শব্দ ব্যবহার হয় না, কারণ সো দ্যাট ইন অর্ডার টু হলো পজিটিভ কনজাংশন। এখন যদি দেখেন একটা সো ডট ডট দ্যাট উদাহরণ দেই, তাহলে আমি যদি বলি শি ইজ সো উইক দ্যাট, মানে কি সে এতটাই দুর্বল যে শি, তাহলে দেখেন এই যে ইজ আছে না, ইজ থাকাতে আমি বললাম শি অক। এখন একটু ভালো করে দেখেন, ইজ আছে প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্স থাকার জন্য কি বসবে, ক্যান অথবা মে। কিন্তু যেহেতু সো ডট ডট দ্যাট এটা নেগেটিভ, এই জন্য ক্যান অথবা মের পর একটা নট বসবে, শি ক্যান নট অক, মানে ভার্বের একটা বেস ফর্ম বসবে। কিন্তু যদি এই যে এটা অস থাকতো তখন ক্যানটা হয়ে যেত কুড অথবা মাইট, তারপরে হলো ভার্বের বেস ফর্ম, মানে শি কুড নট অক। তাহলে দেখেন আমরা তিনটা রুলস একসাথে করে আপনাদেরকে বুঝা যাবে। এখানে তিনটা না, বলতে গেলে 6টা রুলস আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা মুছে ফেললাম। ওকে, এখন আসেন আমরা পরবর্তী রুলসটা, যে আমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহারেই একটু বেশি রুলস। আচ্ছা আমার ফোনে চার্জ নেই, হয়তো বা বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করতে পারবো না, তো যতক্ষণ ক্লাস কন্টিনিউ করতে পারি তো আমরা শিখি। দেখেন আমাদের যদি কোনো সেন্টেন্সে কি থাকে, ডু, ডাজ, ডিড, কোনো সেন্টেন্সে যদি ডু, ডাজ, ডিড থাকে ভাই, এদের পর চোখ বুজে ভার্বের বেস ফর্ম বসবে। এদের পর চোখ বুজে কি বসবে, ভার্বের বেস ফর্ম। যখন দেখেন আমি এখানে লিখলাম ডাজ শি হেল্প দ্য পোর ম্যান। এখন একটু ভালো করে বোঝেন, এই যে ডাজ আছে না, তো ডাজ থাকলে এই পাশে কি আর এই যে হেল্পের সাথে কি এজ যুক্ত হবে না রে ভাই? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যই তো এখানে ডাজ বসেছে। যদি এখানে আবার এজ যুক্ত করে দেই তাহলে ডাবল ইএস বা এজ যুক্ত হলো না, এটা হলো একটা রিডান্ডেন্সি, ভুল হয়ে যাবে, যেটা করা যাবে না। তো এই জন্য আমাদের এইখানে যেহেতু একবার ডাজ বসেছে সির জন্য, এখানে এরপর সবসময় কি ভার্বের বেস ফর্মে বসবে। এক কথায় ডু, ডাজ, ডিড থাকলে এদের পর সবসময় ভার্বের বেস ফর্ম। হেল্পটা হেল্পই হবে। যদি এখানে ডিড থাকতো ভাই, পাস্ট টেন্স জন্যই ডিড করি, এখানে আবার ইডি যুক্ত করা যাবে না, এখানে আমাদের হেল্প হেল্পই হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? ওকে, হেল্প হেল্প। আচ্ছা অনেকেই কমেন্টে জানাচ্ছে বুঝতে পারছে। আচ্ছা এখন আমরা পরবর্তী রুলসটা বুঝি। আচ্ছা এখন দেখেন এই ইউজ টুর পর যদি ভার্ব বসে তাহলে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু যদি ইউজ টুর আগে বি অথবা কি থাকে, গেট থাকে,
বি অথবা গেট ইউজ টু, তখন এরপর আমাদের বসবে হলো ভি প্লাস আইএনজি। একটা ভালো করে বোঝেন, শুধু ইউজ টু থাকলে কোনো সেন্টেন্সে, শুধু ইউজ টু থাকলে এদের পর ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু যদি আগে বি অথবা গেট থাকে তারপর যদি ইউজ টু থাকে তাহলে এখানে আমাদের কি বসবে? ভি প্লাস আইএনজি। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি বললাম কি, আই ইউজ টু গো দেয়ার। একটু ভালো করে বোঝেন, শুধু ইউজ টু আছে, ইউজ টু আগে কিন্তু কোনো কিছু নেই, তার মানে কি গো গোই থাকবে। কিন্তু যদি বলতাম আই অ্যাম ইউজ টু, তাহলে দেখেন যে বি ভার্ব মানে কি, অ্যাম ইজ আর অজার, তো এটা আছে, তাহলে এটা কি হয়ে যেত? গোয়িং দেয়ার। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে শুধু ইউজ টু থাকলে ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু ইউজ টুর আগে, ঠিক আছে, যদি ইউজ টুর আগে বি প্লাস গোয়িং টু মানে আপনাদের বি অথবা গেট থাকে তাহলে এরপর ভার্বের আইএনজি হবে, বি প্লাস আইএনজি হবে। ওকে, আইএনজি হবে, ঠিক আছে, এই রুলসটাও শেষ। এখন আসেন পরবর্তী রুলসটা বুঝি। দেখেন আমি একটা সেন্টেন্স লিখি, আমাদের ফোনে বেশি চার্জ নেই, হয়তো বেশিক্ষণ পড়াতে পারবো না, তো আমরা পরবর্তী সেন্টেন্সটা লিখি। দেখেন আমি বললাম কি, she said to me, ঠিক আছে, she go ড্যাশ দিলাম, she go to my home next day। একটু ভালো করে বোঝেন, এই সেন্টেন্সে ওই যে গো বা শূন্যস্থানে গোর কোন ফর্মটা বসবে, একটু যদি আপনার মাথায় ভালো করে বিষয়টা একটু প্রবেশ করেন তাহলে একটু ভালো করে দেখেন। আমাদের আছে she said to me, এই যে এই অংশ, এটাকে যদি আমরা ন্যারেশন স্টাইলে চিন্তা করি তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এটা কি আছে? পাস্ট টেন্সে আছে না? আচ্ছা, পাস্ট টেন্স। আবার ভিতরে দেখেন, আমরা যদি ভিতরে চিন্তা করি, she go to my home নেক্সট ডে, এই যে নেক্সট কথাটা দ্বারা এটা আবার কি বোঝাচ্ছে? ফিউচারকে বোঝাচ্ছে না? এটা হলো ফিউচার টেন্স বলছে। তাহলে এখন আপনি ভালো করে বোঝেন, বাইরে পাস্ট টেন্স, ভিতরে হলো ফিউচার টেন্স, তো এমতো অবস্থায় ভার্বের কোন রূপ বসবে? তো এমন অবস্থায় ভার্বের কোন রূপ বসবে? আচ্ছা, অনেকেই কমেন্ট করে ফেলছেন, তো একটু ভালো করে বোঝেন, যারা কমেন্ট করেছেন তারা আসলেই মেধাবী, ভালো করে বুঝতে পারছেন। দেখেন যদি বাইরে পাস্ট ফর্ম থাকে, ভিতরে ফিউচার থাকে, তাহলে এই ভার্বটা কখনো একা বসবে না, এর আগে একটা উড বসবে। কি বসবে? একটা উড। উডের পর ভার্বের বেস ফর্ম হবে, তার মানে কি উড গো। এটার অ্যান্সারটা হবে হলো আপনাদের উড গো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে যদি বাইরে পাস্ট টেন্স থাকে এবং ভিতরে ফিউচার টেন্স থাকে তখন সেই ক্ষেত্রে আপনাদের কি বসবে? আপনাদের শুধুমাত্র বসবে না, মানে শুধু ভার্বের বেস ফর্ম বসবে না, সাথে একটা উড বসবে, সাথে একটা উড বসবে। ওকে ওকে, ঠিক আছে। তো আসেন এখন এই যে ভার্বের বেস ফর্মের লাস্ট একটা রুলস, সেটা একটু ভালো করে মাথায় নেন, যে যদি কোনো সেন্টেন্সের শেষে লেস্ট থাকে, যদি কোনো সেন্টেন্সের লেস্ট থাকে, লেস্ট কনজাংশনের বাংলা হলো কি? যাতে না, থাকলে এদের পর সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, দেন ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসবে। তো একটু ভালো করে বোঝেন, লেস্ট থাকলে লেস্টের পরের অংশটা শুড অথবা মাইট, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আমরা উদাহরণ যে দেই, আমরা বলি কি, ওয়াক ফাস্ট লেস্ট, মানে কি তাড়াতাড়ি হাঁটো, যাতে না, তাহলে যাতে না কি, ইউ শুড মিস দা বাস। দেখেন শুধু কিন্তু মিস বসায় নেই, তার আগে আমরা কি বসেছি? শুড বসেছি, শুড তার আগে আমরা শুড বসিয়েছি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এইগুলো ছিল হলো কি ভার্বের বেস ফর্ম, এটা ছিল হলো ভার্বের বেস ফর্মের ব্যবহার। তো দেখেন আমরা বলছিলাম রাইট ফর্ম ভার্ব 6টা ফর্ম, একটা হলো কি ভার্বের বেস ফর্ম, ভার্বের এস বা ইয়েস ফর্ম, একটা হলো ভি প্লাস আইএনজি ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম ভি টু
V3, তার মধ্যে আমরা এই দুইটা শিখে ফেলছি। এবং আমরা বলছিলাম টেন্স, এটা হলো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে। আর আমরা টেন্সের কথা বলছিলাম, টেন্স হলো 12টার মধ্যে আমরা শুধুমাত্র একটা টেন্স শিখছি, সেটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট। এখনো কি আমাদের 11টা টেন্স বাদ আছে, আর বাদ আছে হলো কি আমাদের এই 4টা রাইট ফর্ম ভার্ব। তো এইগুলো আমরা এই যেটার সাথে কম্বাইন করে শিখবো, কিন্তু আজকে আমার ফোনে চার্জ নেই, তো আজকে ক্লাসটা আর দীর্ঘায়িত করতে পারতেছি না। এই ক্লাসটা এই সপ্তাহের মধ্যেই হবে, হয়তোবা কাল অথবা পরশু, যে কোনো সময় হোক। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক, এটা আমরা স্কিপ করব না, এটা আমরা পড়াবো। তো যারা আমাদের নিয়মিত রেগুলার ক্লাস করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের সাথে সবসময় যুক্ত থাকুন, আমাদেরকে কমেন্ট শেয়ার করে উৎসাহিত করুন, যাতে আমরা পরবর্তীতে আপনাদের জন্য ক্লাস নিতে আন্তরিক হই। কিন্তু আপনারা কমেন্ট শেয়ার না করলে আমাদের ভালো লাগে না, যে কারা ক্লাস করতেছে, হুটহাট শুধুমাত্র ছাগলের মতো আমরাই বক বক করতেছি, তো মনে করেন ফিলিংসটা পায় না। তো ফিলিংস পাওয়ার জন্য হলেও একটু আপনারা আমাদেরকে শেয়ার করুন বা কমেন্ট করে দিন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন থেকে আপনাদের রেগুলার ধামাকা ক্লাস থাকবে এবং ভালো ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসগুলো করুন, আশা করি কিছু না কিছু হলেও শিখতে পারবেন। A to Z আমরা আপনাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আর বড় না করি, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।